ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই কিছু কথা বলতে এলাম। অ্যাজ ইউজুয়াল দুটো কথা আমি বলতে এলাম। আমার এই যে কপালটা, সেটা কেউ নিয়ে যেতে পারবে না, কারণ আমার কপালে এখন 9 ডিগ্রি টেম্পারেচার, বুঝলে তো, বিভৎস শীত পড়েছে। তাই কিছু কথা বলতে এলাম। আমি যে সমস্ত সোনাদানাগুলো চুরি করে বসে আছি, আমি লোকের সম্পত্তি হাতিয়ে নিয়ে বসে আছি, লোকের আর্নড পয়সা দাবিয়ে নিয়ে বসে আছি, সেটা তো বললে হবে না। বলতে হবে এইভাবে যে আমার থেকে যে সোনাদানা চলে গেছে সেগুলো ঘুরে ঘুরে আমার কাছে আসবে, কারণ আমার থেকে তো কিছু যায়নি। আমি মনে করি পৃথিবীতে যা আছে সব আমার, পৃথিবীর যেখানে যা আছে সব আমার। সুতরাং অন্য কেউ কামিয়েছে, তার ফেস ভ্যালুতে সে কিছু অর্জন করেছে, নিজের ফেস ভ্যালুতে, নিজের যোগ্যতায়, যেগুলোর প্রমোশন আমি এখনো করে চলেছি। ঠিক আছে, দুটো কথা বলছি, কিন্তু তোমরা কিন্তু শোনো। পুরো ভিডিওটা দেখার দরকার নেই, স্ক্রল করে করে একদম লাস্টে দেখবে, তাহলেই মাল মশলা সেখানে দেবো। আমি ছড়ে দিচ্ছি, তোমরা লুফে নাও। আমি কন্টেন্ট দিচ্ছি, তোমরা লুফে নাও। তো পাতানো দিদির থেকে আমরা অনেক ভালো, ডিয়ার ফ্রেন্ডস। আমরা যে কন্টেন্ট ক্রিয়েটাররা এখনও এর ব্লগের লাস্টের দিকটা ইন্টারেস্ট রাখছি, আমরা অনেক ভালো। কারণ এমনিতে ইন্টারেস্টিং এখানে তো কিছু নেই। তো অন্যের যোগ্যতায় পাওয়া যে প্রমোশনগুলো, সেগুলো আমি এখনও করে চলেছি, বুঝলে তো। কারণ প্রমোশন কোডটা থেকেই বোঝা যায় যার দমে পাওয়া, যার দমে, যার যোগ্যতায় পাওয়া, যে আমার চ্যানেলটাকে 190K পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমার চ্যানেল, ওই আমার চ্যানেল না, না আমার চ্যানেল নয়, আমি তো চ্যানেলটা হাতিয়েছি। তো কিন্তু বলার সময় কি বলবো, আমার থেকে যে পয়সা করি সোনা দানা চলে গেছে, সেগুলো সব ঘুরতে ঘুরতে আমার কাছেই চলে আসবে, কারণ আমি কপালে বিশ্বাস করি আর আমি ভগবানে বিশ্বাস করি। ভগবান তো আছেন ডিয়ার ফ্রেন্ডস, পুরো পৃথিবীটা তারই ইশারায় চলছে। ভগবান আছেন, আমরা আমাদের কর্মফল অনুযায়ী শাস্তিও পাই এবং পুরস্কারও পাই। তো ভগবান আছেন বলেই 1 ঘন্টা ঘুরে আসা হয়েছিল সপরিবারে কোথাও। 498-এর কেসটাও ভগবানের দয়াতেই পেয়েছি। না, ভগবানকে দোষ দিলে হবে না, কারণ চুল্লু খেয়ে আমি পিটিয়েছি, সুতরাং ওটা আমার কর্মফল, ওটার ভগবানের কোনো দোষ নেই। ভগবানের আশীর্বাদে আমি অন্য লোকের 2টো চ্যানেল হাতিয়ে নিতে পেরেছি, এবং অন্য যা যা জিনিস আমি কারো স্ত্রী ধন দাবিয়ে বসে আছি, সেগুলো আমার কপালের জোরে একদিন আমার কাছে গড়িয়ে গড়িয়ে এসেছে। সেগুলো আমি মুঠ্ঠি বন্ধ করে বসে আছি, আমি সেগুলো হাতছাড়া করবো না। এটা হচ্ছে মোদ্দা কথা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটুখানি তো এই ব্যাড অ্যাক্টারের অ্যাক্টিং আপনারা দেখলেন। আমি অ্যাক্টিংয়ের জিরো, প্রথম থেকেই। জীবনে একবারই অ্যাক্টিং করেছিলাম, অবাক জলপান বলে একটা সুকুমারের একটা ছোট্ট নাটিকাতে, ক্লাস 4-এ। সেটাতে নম্বর ছিল তাই। আচ্ছা, না সরি, বিএড করার সময় একটুখানি অ্যাক্টিং করেছিলাম। কারুর একটা ছেলে বা চাকর এরকম কিছু একটা হয়েছিলাম, ছেলে বা চাকর এখন মনে নেই, কারণ আমার হাতে একটা ঝাড়ন ছিল, সেটা আমি ঝেড়েছিলাম। ছেলেই বোধহয় হয়েছিলাম, ছেলে যাকে চাকরের মতো ট্রিট করে, এরকম কিছু ছিল, মনে নেই। আমার হাতে একটা ঝাড়ন ছিল, আমি বারবার ঝাড়ছিলাম, এইটুকুই এখন মনে আছে। তো যাই হোক, তো আমার অ্যাক্টিং দেখে বুঝতেই পারলেন যে আমি কোনো গিফটও দ্বীপ বা ভিক্ষে দ্বীপের অ্যাক্টিং করছি। তো যাই হোক, তার আগে আমি ছোট্ট করে কিছু কথা বলে নিতে চাই, যেটা আমি কালকে লাইভে বলেছি। লাইভে তো আমি আমার বন্ধুদের বলেছি, কিন্তু কিছু গণ্ডমূর্খ যারা লাইভে আসে না, এবং এলেও আমি এন্টারটেন করি না, তাদের জন্য এই ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি। স্পেশালি ইউটিউবে কালকে গড়াতে গড়াতে একজন এসেছিল, একটা চ্যাপ্টামুখী বাতাসা, কয়েনও নয়, বাতাসা না, কি যে ভগবান জানে, একটা চ্যাপ্টামুখী টায়ারের মতো একটা মাসি এসছিল কালকে গড়াতে গড়াতে আমার ইউটিউবের সাজেশানে, যে আমি চুলে কালার না করলে বড্ড বেশি আপসেট হয়ে যায়। আমি একটু দেখিয়ে দিই ভালো করে, দেখেছো? সাদা সাদা হয়ে গেছে শীতের পাশে, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। চুলে কালার করলে আমার চুলটা ভিজে যাবে, এবং ড্রায়ার দিলে আমার কষ্ট হয়, সহজে আমি কালার করছি না। যখন একেবারে মনে হবে যে আর প্রেজেন্টেবল নেই, তখনই গিয়ে কালার করব। কারণ আমি তো এখানে আমার রূপ বেচতে আসি না ওই মাসির মতো। ওই মাসির যেমন চোখের ওপর বিভৎস কালার করে, ঠোঁটে ভয়ঙ্কর রং করে, বিভৎস একটা সাপের মতো কানে ইয়ারিং ঝুলিয়ে এরম এরম করে, বাপ মায়ের পাশে দাঁড়ায়। বাপ মা খেতে পায় না, তো তাই পাশে দাঁড়ায়। তো ওই মাসির একটা কালকে বকবকানি শুনলাম, মূর্খামি। বকবকানি মানে মূর্খামি। প্রথমে হচ্ছে কোনো গিলাদেবীকে নিয়ে পড়েছে যে গিলাদেবীর পৈতৃক সম্পত্তি গিলাদেবী পাবে না,
কারণ সেখানে তার মেয়ে মানুষ হয়েছে, সে পাবে না। ঠিক এইভাবে বলছে। আমার ব্যাড একটা প্রথমেই ডিসক্লেমার দিচ্ছি, তবু ট্রাই করছি। গীলা দেবী কি পাবে তার পৈতৃক সম্পত্তি? না, পাবে না, পাবে না, গীলা দেবী পাবে না। কারণ গীলা দেবী ওখানে মানুষ হয়নি, ওর মেয়ে ওখানে মানুষ হয়েছে। 3 মাস বয়সে যে মেয়েটাকে ছেড়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, অথচ সেই মেয়ের জিনিসগুলোকে কুষ্টিগত করে বসে আছে, সেই জিনিসের ওপর এখন নজর পড়েছে। বুঝতে পারছো তো? বাপ মায়ের সম্পত্তির ওপর পুত্রকন্যার অধিকার থাকে। এবার পুত্রের নামে সব কিছু লিখে দিয়ে এখন চৌকিদার হয়ে পড়ে আছে। বলছি না ডিয়ার ফ্রেন্ডস, এই জীবনেই আমাদের শাস্তি এবং রিওয়ার্ড সব কিছু এই জীবনেই চুকিয়ে যেতে হবে। এই জীবনেই আমরা পাবো, শাস্তি পার হলেও পাবো আর পুরস্কার পার হলেও পাবো। ঠিক আছে? তো যাই হোক, আগে এই কলক মাসির গল্পটা বলে নি, কারণ আমি মাথায় কালার না করলে বড় আপসেট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়। বুঝতে পারছো তো? তো এই ডায়রিয়া মাসির আর একটু ডায়রিয়া করে দিই। সে কি বলছে, গীলা দেবী ওখানে মানুষ পৈতৃক সম্পত্তি পাবে না। গীলা দেবী তার পৈতৃক সম্পত্তি পাবে না, কারণ সেখানে কে পাবে সেই সম্পত্তিটা? কে পাবে? তার মেয়ে পাবে। হ্যাঁ, কারণ সে সেখানে মানুষ হয়েছে। কেউ কোথাও মানুষ হলেই সেখানকার সম্পত্তি যে পায় না। কত বড় লোক, শুভ মনস্ক মানুষ আছে যাদের যোগ্যতা আছে। দেখুন, আমাদের ইচ্ছে থাকলেই অনেক কিছু আমরা করতে পারি না, আমাদের সে যোগ্যতা নেই, কিন্তু অনেকের যোগ্যতা আছে। তারা অনেক অনাথ বাচ্চাকে আশ্রয় দেয় এবং পালন করে। তার মানে কি সেই অনাথ বাচ্চাটির ওই সম্পত্তির ওপর অধিকার হয়ে যায়? মোটেই নয়। গীলা দেবীর পৈতৃক সম্পত্তি গীলা দেবী এবং তার ভাইয়েরা পাবে, মানে এই মেয়েটির মামারা পাবে এবং গীলা দেবী পাবে। আচ্ছা, মানুষ হলে যদি লোকে সম্পত্তি পায়, তাহলে গীলা দেবী চল্লুখরের মা হবার আগে অবধি ওখানে মানুষ হয়েছিল, সে ওখানেই মানুষ হয়েছিল, সে তো আর তার মামার বাড়ি মানুষ হয়নি। সুতরাং সেই হিসেবে এই এই চেপটি মাসির হিসেব অনুযায়ীও গীলা দেবী সম্পত্তিটা পাবে এবং ভারত সরকারের আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তি ছেলেমেয়েরাই পায়। কিছুদিন আগে অবধি পুত্র সন্তানই পেত, কিন্তু 2007-এ একটা আইন হয়েছে যেখানে পুত্র কন্যা দুজনে সমানভাবে বাবা মা সম্পত্তির অধিকার পাবে। মেয়েদের নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, একটি মেয়ে দুভাবে আইনি সম্পত্তির অধিকারী হয়। এক হচ্ছে জন্মসূত্রে, 2 হচ্ছে বিবাহ সূত্রে। মেয়েটি তার স্বামীর সম্পত্তির অধিকারিণী, আর দ্বিতীয় কথা পৈতৃক সূত্রে তার বাবা মার মানে জন্মগত অধিকার সূত্রে, যেটাকে বার্থ রাইট বলে, তার বাবা মার সম্পত্তির অধিকারিণী। কেউ কোথাও মানুষ হলে সেখানকার সম্পত্তি সে পেয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, এমন করে মুখ নেড়ে নেড়ে বলছে যেন ল কলেজটা এই স্থাপন করেছে। মানে ল কলেজের আশপাশে কোনোদিন ঝাড়ু দিতে পর্যন্ত যায়নি বোঝা যাচ্ছে। মানে অদ্ভুত কিছু প্রাণী ওয়াইটিতে কিলবিল করে বেড়াচ্ছে, এদের যুক্তির বানানটা পর্যন্ত এরা জানে না, যুক্তির জানে না। ভাবা যায় কেউ কোথাও মানুষ হয়েছে বলে সেই সম্পত্তির অধিকারী সে হয়? ভগবান জানে এ কোথায় মানুষ হয়েছে, সেখানে শিক্ষার সব পৌঁছয়নি। যাই হোক, শুধু অন্য লোককে মাথায় রং করেছে কিনা সেটা দেখতে শিখিয়েছে এর বাপ মা। আমার কিছু এসে যায় না। আমার চ্যানেলের নাম মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমার এই যে ওয়ার্ল্ডটা, ছোট্ট পৃথিবীটা আমি তৈরি করেছি আমার মেহনত দিয়ে, সেটা হচ্ছে, এবং আমার দর্শক বন্ধুদের ভালোবাসা আমি অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে আমার কথার দুনিয়া, আমার রূপের দুনিয়া নয়। আমার রূপে আমার হাজব্যান্ড মোহিত হলেই হবে, আর কে কি বললো না বললো ভাঁড় মেজা। আগার যদি তোদের কথায় আমার কিছু এসে যেত, তাহলে আমার চুলে কালার করার আগে সাদা চুল নিয়ে আমি ভিডিও করতে বসতাম। আমার কিছু এসে যায় না, মাই ফুট বাঘ। তো যাই হোক, এই ভাগলবা মাসির কিছু অদ্ভুত অযৌক্তিক কথার একটু জবাব দিই, তাহলে একটু জ্বরটা কমবে। সেটা হচ্ছে যে কেউ কোথাও মানুষ হলেই সেখানকার সম্পত্তির অধিকারী হয় না। ভারত সরকারের আইন অনুযায়ী একটা মেয়ে, ছেলেদের ব্যাপারটা আলাদা, একটা মেয়ে দুভাবে সম্পত্তির অধিকারিণী হয়। এক হচ্ছে জন্মসূত্রে, এক হচ্ছে বিবাহ সূত্রে। কন্যা তার বাপ মায়ের সম্পত্তির অধিকারিণী হবেই হবে, এবং স্ত্রী তার স্বামীর সম্পত্তির অধিকারিণী হবেই হবে। বুঝতে পারছো তো? আর দ্বিতীয় কথা হচ্ছে, মেয়ে সম্পত্তি চাইলে মা কি বারণ করবে? প্রথম কথা, মেয়েকে চাইতে হবে কেন?
মায়ের দুধের ওপর যেরকম সন্তানের জন্মগত অধিকার থাকে, তেমনি বাপের সম্পত্তির ওপর মেয়ের এবং ছেলের দুজনের জন্মগত অধিকার থাকে। ছেলে যদি জন্মগত সূত্রে সেই সম্পত্তি পায়, তাহলে মেয়েকে চাইতে হবে কেন? দ্বিতীয় কথা, মার বারণ করার অধিকারটুকুও এখন আর নেই, কারণ সেই সম্পত্তি আর মায়ের নেই, সেটি ছেলের নামে ট্রান্সফার হয়ে গেছে। বুঝলে তো? সুতরাং সেই সম্পত্তি এই মেয়েটি কোনোভাবেই পাবে না, কারণ যে ছেলেটির কথা এখানে বলা হচ্ছে সে পরের সম্পত্তি আগলে নিয়ে তার উপর বসে আছে, সে তার বউয়ের সম্পত্তি কেড়ে খাচ্ছে। সুতরাং সে বোনকে তার ভাগের সম্পত্তি দেবে, এটা ভাবাটাই মানে মাথা খারাপের লক্ষণ। এই কথা যে বলে তাকে নিজের মাথাটা দেখানো উচিত। আর দ্বিতীয় কথা, বড় ব্লগার ম্যাডাম কিন্তু দাবিও করেননি, বড় ব্লগার ম্যাডাম কোনো দিনই দাবি করেননি। সুতরাং কন্ট্রোভার্সিতে তাকে জোর করে টেনে আনার জন্যে, তাকে ছোট করার জন্যে এই সমস্ত কথা যদি বলা হয়, তার কোনো ভিত্তি নেই। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে। কেন বলে? কারণ যারা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, যে বাবা মা, যে ভাই তার সম্পত্তি কেড়ে নিয়ে কুক্ষিগত করে বগল দাবা করে বসে আছে, তাদের চরিত্রটা দেখাবার জন্য কথাটা বলা হয়। সম্পত্তির চাহিদা সে মেয়েটির নেই, ভগবান করুন কোনো দিন তার না হোক, কারণ এরা যোগ্য। এই যে দুই হিরোইন, এই যে দুই হিরোইন, ওয়াইটি হিরোইন, যাদের দেখে মানুষ অনুপ্রেরণা পায়, যাদের দেখে মানুষ বুঝতে পারে যে যোগ্যতা থাকলে কোন উচ্চতায় ওঠা যায়। পরের মেরে চোখ পিটপিট করতে হয় না। চুল্লু খেলে চোখ লাল হয় সবাই জানে, চুল্লু খেয়ে চোখ লাল হয় বলে অন্যকে ভদকা খেয়েছে তবুও তার চোখ সাদা। আমার চোখ সাদা, তার মানে কি আমি ভদকা খেয়েছি? তো এখানে পৃথিবীর শুদ্ধ 99.9% লোকের চোখ সাদা, শুধু যারা চুল্লু খায় তাদের চোখটাই লাল হয়। তো কি করা যাবে? তো এরকম বললে সেসব কথার তো কোনো যুক্তি নেই, এবং সেসব কথা কেউ মানেও না। যেসব দর্শকরা অযৌক্তিক কথা শুনতে যায়, তারা জানে যে আমরা অযৌক্তিক কথা শুনতে যাচ্ছি, জেনেও শোনে। তো যাই হোক, এই কথাটা আমার বলার ছিল শুরুর দিকে, যে কেউ কোথাও মানুষ হলেই সেখানকার সম্পত্তির অধিকারিণী সে হয়ে যায় না, এবং বাবা মার সম্পত্তিতে ছেলে মেয়ের বার্থ রাইট থাকে। বাবা পাছে মেয়ে দাবি করে সেই ভয়ে সাত তাড়াতাড়ি সেটি ছেলের নামে লিখে দেয়, এবং তার ফল, তার শাস্তিটা সে কীভাবে পায়? সারা জীবন সমস্ত আনন্দ অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে, এসি থেকে বঞ্চিত হয়ে সে পোড়ো বাড়িতে পড়ে থাকে। হেতায় স্বর্গ হেতায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। সুতরাং স্বর্গ এবং নরক সমস্ত এখানে, নিজের কর্মফল এখানেই ভোগ করে যেতে হবে। যারা যা করছে তার কর্মফল এখানেই সব পাবে। আমার জিনিস কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না, আমার কপালটাকে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যে টাকা তোলা হচ্ছে সেটাও কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। এবং আমি যে প্রমোশনগুলো দাবিয়ে বসে আছি, কি আছে? আমি তো নির্লজ্জ, আমি তো বেহায়া। সে প্রমোশনগুলো অন্য লোকে পেয়েছে। দুটো কথা বলছি, ঠিক প্রত্যেক দিনের মতো শেষবেলায় দুটো কথা বলতে এসছি, সেই দুটো কথা শুনে নাও। প্রমোশনগুলো অন্য লোকে পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমার বেহায়ার আমার নির্লজ্জতার কোনো অন্ত নেই। অন্য লোকে পেয়েছে তো কি হয়েছে? আমার টাকা পেলেই হল। সে চুরি করে হোক, কাউকে ঠকিয়ে হোক, 100-150 লোক জড়ো করে তাদের জিনিস তাদের নিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে হোক, যে কোনো করে হোক, কারো স্ত্রী ধন গাবিয়ে নিয়ে হোক, যে কোনো করে হোক, আমার সোনা দানা লুকিয়ে রাখার অধিকার আছে, কারণ আমি চোর, ঠিক আছে। এইবার আমার কপাল কেউ নিয়ে যেতে পারবে না। যে সোনা দানা আমার থেকে চলে গেছে, তোমার থেকে তো ভাই কিছুই যায়নি। আর তোমার থেকে যদি কোনো চোরে বা ডাকাতে চুরি করে নিয়ে যায়, সে তার নিজের মতো করে কন্টেন্ট করছে, নিজের মতো করে কাজ করছে, তাকে কাজ করতে দেওয়া উচিত, কারণ চোরকে যদি ধরা হয় তাহলে চোরের পেটে লাথি মারা হয়। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রমোশনগুলো করা হচ্ছে, তার প্রমোশনের কোডটা দেখেছো? কোডটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। সেটা অন্য একটি মিষ্টি মেয়ের যোগ্যতায় পাওয়া কোডটা। বারসাবান ঘষা কোনো চোখ লাল হওয়া প্রাণীর যোগ্যতায় পাওয়া নয়, সেটি পেয়েছে অন্য লোকে। কিন্তু এর নির্লজ্জের মতো প্রমোশনগুলো করে চলেছে, কারণ এর টাকা হলেই হলো, যেভাবে আসো। ওর কপাল তো কেউ নিয়ে যেতে পারবে না। কপাল কি কেউ নিয়ে যেতে পারে? তাই জন্য হোয়াটসঅ্যাপে এত টাকা পাওয়ার সত্ত্বেও, ভিক্ষের কার্ড পাওয়ার সত্ত্বেও, ও 1 ঘন্টা
সপরিবারে কোনো একটা জায়গায় থেকে আসে এবং সেখানে দুটো প্রাণী হাঁটতে হাঁটতে চলে যায়, সেটা প্রহিবিটেড এরিয়া, সেখানে যাওয়া নিষিদ্ধ, তাদের সে শিক্ষা দীক্ষা নেই, সেটা নিয়ে পরের দিন আবার ভিডিও করা হয়। এদের বলা হয়েছে ভেতরে করে দেয়া হবে, স্বাভাবিক ওদের ভেতরে করে দেয়া হবে, কারণ ওটা আইনি জায়গা, ওটা পার্ক নয়। আর ওটা কোনো চুল্লুর ঠেকও নয় যে যে মর্জি অমনি বন্ধুত্ব পাতাতে এক গিলাসের বন্ধু ভাই করে এসে হাজির হবে, তা মোটেই চলবে না। ওটা একটা প্রহিবিটেড এরিয়া, ওখানে পারমিশন নিয়ে আইন কানুন মেনে যেতে হয়, সে বোধ বুদ্ধি তো নেই। তো যাই হোক, তো যে প্রাণীটির আমার চুল সাদা হয়ে গেলে বড় কষ্ট হয়, ভিডিওর শুরুতে তাকে একটু দেখিয়ে দিই, আমার চুলটা কিন্তু সাদা হয়েছে এবং প্রচণ্ড ঠান্ডা। আমি এখন লোক দেখানোর জন্যে আমার চুলে কালার করব না, আমার চুল ছোটোবেলা থেকে সাদা, 11 থেকেই আমার 3টে চুল সাদা ছিল। তারপর আমি একটু গুড়গাঁও থাকতাম, একটু স্টাইল মারতে গেছিলাম, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, তো স্টাইল মারতে গিয়ে হাইলাইট করতাম, বুঝলে। তো মানে অ্যামোনিয়া ফ্রি কালার বলে লাগিয়ে দিত, অ্যামোনিয়া ফ্রি বলে লাগিয়ে দিত, কিন্তু অ্যামোনিয়া ফ্রি বলে কিছু হয়ই না। কালার লাগিয়ে আমার বাকি চুলটা পুরো সাদা হয়ে গেছে, আর কিছুটা লিভার থেকেও হয় বোধহয়। তো যাই হোক, আমার চুল সাদা, আমার কোনো প্রবলেম নেই, আমার হাজব্যান্ডেরও কোনো প্রবলেম নেই, কিন্তু এই কোথাকারকে চেপটি মাসি এ মনের দুঃখে বুক ফেটে মারা যাচ্ছে। তো যাই হোক, এর কাছে ফেভিকল কেলার পয়সা না থাকে, আমি না হয় পাঠিয়ে দেবো অ্যাড্রেসটা দিলে, ও নিজের বুকটা জুড়ে নিক, কারণ আমার এখন যথেষ্ট ঠান্ডা লাগছে এবং আমার জ্বর মতো আছে। আমি সহজে এখন কালার করব না, যতক্ষণ না একবারে এমন হবে যে মানে প্রেজেন্টেবল নই আর, কারণ প্রেজেন্টেবল থাকতে হয়, এটা এইটুকু সভ্যতা আমার আছে। যখন মনে হবে যে একেবারেই প্রেজেন্টেবল লাগছে না, তখন কোনো পার্লারে গিয়ে করিয়ে নেবো, কারণ পার্লারে করালে কি হয়, ওরা দিন চুলটা ড্রাইও করে দেবে, নিজের কোনো ঝামেলা নেই, বাপু এরম করে বসে থাকো, মাথাটা ঝুঁকিয়ে ওরা সব করে দেবে। ধন্যবাদ দিচ্ছি ওই সমস্ত মানুষের যারা নিজেরা রোজগার করছে, ঠিক কথা, কিন্তু সেবাও তো দিচ্ছে, ওদের দয়াতেই ভার্চুয়ালি বেঁচে আছি। হ্যাঁ, পয়সা দিয়ে সেবা কিনছে, এটা ঘটনা। যাকে ইস্যুটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, তাহলে আজকের টপিক ওইটাই ছিল। এক হচ্ছে মূর্খ মাসির মূর্খামি, হচ্ছে ওখানে মানুষ হয়েছে সুতরাং ওই সম্পত্তিও পাবে না, ওখানে তার মেয়েও পাবে, কারণ তার মেয়ে সেখানে মানুষ হয়েছে। প্রথম কথা হচ্ছে এই যে গীলা দেবী, উনি বচপন থেকে জওয়ানি পর্যন্ত ওইখানেই মানুষ হয়েছেন, চুল্লুকরের মা হবার আগে অবধি উনি কিন্তু ওখানেই মানুষ হয়েছেন। সুতরাং মানুষ হওয়ার সূত্রেও যদি সম্পত্তি লাভ হয়, নতুন বই লিখতে হবে গো আইনের এই মূর্খ মাসির জন্যে। এই চোখে আইশ্যাডো লাগানো ভয়ঙ্কর ভূতনি মূর্খ মাসি, চেপটি মাসির জন্যে নতুন বই লিখতে হবে। আমায় অ্যাটাক করে বলেছে, তো আমি তো বলবোই একটু, কারণ আমি শিখছি না, আমাকে খোঁচা দিলে আমি তো বলবোই দুটো কথা। তো যাই হোক না, জোকস আপার ডিয়ার ফ্রেন্ড, কাউকে মাঝে মাঝে আয়নাটা দেখাতে হয়, যে লোককে বলার আগে নিজের মূর্খামিটা দেখ। মুখ নেড়ে বলতে এসছিস সোশ্যাল মিডিয়ায়, তার আগে তুই একটু হোমওয়ার্ক করবি না? একটু গুগলটা খুললেই তো হয়, আজকালকার দিনে তো বই পর্যন্ত পড়তে হয় না, বই পড়ার কষ্টটাও করতে হয় না, একটুখানি গুগলে ক্লিক করে এই জিনিসটা যদি টাইপ করা হয় যে উত্তরাধিকার কি করে পাওয়া যায়, তাহলেই কিন্তু কতগুলো পরপর করে যুক্তিটা চলে আসে, পরপর 1 2 3 করে। সুতরাং এইটুকু কষ্টও যারা করে না, অথচ মুখ খুলে বকবক করে ভাবে যে ডলার কামাবো, তাদের জন্য 2-4টে এই ধরনের সোনার জুতো মারতে হয়, মাঝে মাঝে এই ধরনের ভিডিও করতে হয়, কারণ তারা অন্য লোককে ভ্রমিত করছে। কেউ কোথাও মানুষ হলেই সম্পত্তি পায় না, কেউ কোথাও মানুষ হলেই সম্পত্তি পায় না। অনেক বড়লোক আছেন যারা শুধু আর্থিকভাবে বড়লোক নয়, মানসিকভাবে বড়লোক, তারা সঙ্গতি আছে, তারা অনেক অনাথ মানুষকে দয়া করেন, নিজের কাছে সন্তান স্নেহে মানুষ করেন, কিন্তু যতক্ষণ না সেই উদার মনস্ক বড়লোক মানুষটি নিজের হাতে কিছু সম্পত্তি তাদের লিখে দিচ্ছেন, সেই যে আশ্রিতা যে মানুষটি, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সে কিন্তু কোনোভাবেই সম্পত্তির অধিকারী হয় না। উপার্জিত সম্পত্তি যদি আমি নিজে লিখে দিই তবে সে পাবে সম্পত্তি, ছেলে মেয়ে দুজনেই পাবে, স্ত্রী তার স্বামীর সম্পত্তির অধিকারী হয়। এই 2 সূত্রে সম্পত্তি পাওয়া যায়, আর কোনোভাবে সম্পত্তি পাওয়া যায় না। কেউ কোথাও মানুষ হচ্ছে তাহলে সেটা সম্পত্তি পাবে, মোটেই সেটা হয় না। তো যাই হোক, এই মহিলা কন্টিনিউ আমার অ্যাটাক করে ভিডিও করে, ওই জন্য এরকম কুরুচিকর ভিডিও বানাতে আমি বাধ্য হলাম। আর দ্বিতীয় কথা,
দুটো কথা বললাম, ঠিক আছে? আমার কপাল নিয়ে কেউ পালাতে পারবে না, আমার কপালে জ্বর লেখা আছে, তাই আর জ্বর হয়েছে। আর আমি কতগুলো অন্য লোকের প্রমোশন করতে পারবো এটা আমার কপালে আছে। সুতরাং পরের যোগ্যতায় পাওয়া প্রমোশন আমি করে চলেছি, যদিও প্রমোশনের কোডটা তার নামে। সোনা দানা টাকা পয়সা যা আমার থেকে চলে গেছে তা আমার কাছে চলে আসবে, কারণ আমার কাছ থেকে তো কিছুই যায়নি, আমি তো অন্য লোকের নিয়ে বসে আছি। কি আসবে? কপাল কেউ নিতে পারবে না, সেই কপালের জড়িত 1 ঘন্টা আমি ঘুরে এসেছিলাম সপরিবারে। একে তো শরীরটা খারাপ, তার উপরে এরকম কুরুচিকর একটা ভিডিও দেখেছি, ওই জন্য একটুখানি কুরুচিকর 2-4টে কথাবার্তা আমি বলেছি। ক্ষমা চাইছি আমি আমার বন্ধুদের কাছ থেকে, কারণ এই ধরনের পার্সোনাল অ্যাটাক করে ভিডিও আমি করি না। কারণ আমার মতে আমার মা আমার যা শিখিয়েছে যে রং রূপ এগুলো সমস্ত ভগবানের দান। সুতরাং যে ভগবানে বিশ্বাস করে সে অন্য মানুষের রং রূপ নিয়ে কথা বলে না, কারণ আমরা তার সৃষ্টি। আমরা যদি একে অন্যকে এইভাবে অপমান করি, হ্যাঁ তার যোগ্যতা নিয়ে আমরা বলতে পারি, কিন্তু বংশ এবং রং রূপ ওনার দেয়া, তাহলে ওনার সৃষ্টিকে অপমান করা হয়, এটা আমার শিক্ষায় আছে, আমার মা আমায় শিখিয়েছে। কিন্তু ওই যে বলে না সঙ্গদোষে শিলা ভাসে, ওয়াইটিতে আসার পর এইরকম কতগুলো কুরুচিকর ভিডিও 1-8 লাইন দেখি, তাতেই নিজের রুচি এইখানে নেমে যায়। তো আমার বন্ধুরা পই পই করে বলেছে এই ধরনের ভিডিও খবরদার দেখবে না, আমি আর কখনো দেখবো না। একবার দেখি আমার শিক্ষা হয়েছে। তো ডিয়ার ফ্রেন্ড, যে ভুল ভ্রান্ত মূর্খতায় পরিপূর্ণ কতগুলো বাজে কথা ওয়াইটিতে ছড়ানো হচ্ছে, সেইগুলো আমি ক্লিয়ার করে দিলাম। যারা এই মূর্খ মাসির ভিডিও দেখে অন্য লোককে বলতে যাবে বা সেই অনুযায়ী অ্যাক্ট করবে, কাজ করবে যে হ্যাঁ আমরা ওয়াইটিতে তো দেখেছি, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখান থেকে মানুষ ইনফ্লুয়েন্সড হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি, তবু সোসাইটির প্রতি কিছুটা কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। যেটা আমার মিষ্টি মেয়ে যে ব্লগটা করে বা সুতপা যে ব্লগ দেখায়, তার থেকে ওরা সোসাইটিতে অনেক ভালো ইনফ্লুয়েন্স ছড়ায়। তাদের পার্সোনাল লাইফ যা হয় হোক, তাদের কাজের জায়গায় কিন্তু তারা নাম্বার 1। সুতপার ব্লগ দেখলে আমরা কি শিখি? যে শরীর খারাপ হোক, যাই হোক, পৃথিবী এধার সে ওধার হয়ে যাক, নিজের কাজে ফাঁকি দেওয়া চলবে না। আমি ভাবি কিন্তু আমার শরীরটা যথেষ্ট খারাপ, আমি মুড়ি দিয়ে শুয়েছিলাম, যখন দেখি সেই মেয়েটা অত অসুস্থতা সত্ত্বেও দিনে 5টা করে ভিডিও করে, 4টে ভিডিও একটা চ্যানেলের জন্য, একটা ভিডিও ব্লগ চ্যানেলের জন্য, পরের দিনের জন্য একটা ভিডিও সে রেডি করে রাখে, তার কর্তব্যে সে ফাঁকি দেয় না। আর এই বাচ্চা মেয়েটাকে দেখি ছোট্ট একটা জায়গাতে নিজের ওই সামান্য যে ইকুইপমেন্টস তাই দিয়ে কি সুন্দর একটা সামাজিকতায় পরিপূর্ণ ব্লগ সৃষ্টি করে, আর কিভাবে তার পরিবারের লোক তাকে ঘিরে থাকে। আপনই হয়, পর দিয়ে কখনো আপনার লোকের জায়গাটা ভরা যায় না, দুধের স্বাদ কখনোই ঘোলে মেটে না। তো এই দুজন ব্লগারের থেকে আমরা এই 2-3টে কথা শিখতে পারি। সুতরাং সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এদের 100-100। তো এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।